How will a person, hey, by the way, do you got your own org? ট্রেলহেড থেকে org পাচ্ছ কি? হ্যাঁ, ওখানে তো অর্গ ক্রিয়েট করে তারপরে ক্রিয়েট করে নিজেদের এখান থেকে লঞ্চ করছো তো? হ্যাঁ। ইয়ে করেছো বিশাল? ওটার সাথে কানেক্ট করতে হয় লঞ্চ করে, ওটা কানেক্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, এ তো কানেক্ট করেই দিচ্ছে, লঞ্চ করলেই তুমি সেলসফোর্সে ঢুকতে পারবে। হ্যাঁ, মানে ওই ক্রেডিটের সাথে সেলসফোর্সের সাথে যখনই খুলবে তখন সেলস বলে একটা অ্যাপ আছে, বা অ্যাপ লঞ্চারে যদি এটা অন্য কিছু থাকে তাহলে সেলস বলে একটা অ্যাপে চলে যাবে। এই অ্যাপে যেই সব অবজেক্টস গুলো আছে যেটা একটা সেলসম্যান ইউজ করে। হাউ উইল হি স্টার্ট হিজ ডে? ও প্রথমে একটা লিডে যাবে। আচ্ছা, আমি এটাকে বলবো। হ্যাঁ, বলছি যে আমি যখন সেলসফোর্সে লগ ইন করছি, তখন দুটো ওই এনভায়রনমেন্ট দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। দেখাও, শেয়ার করো। অনুষ্কা, তুমি কি কন্টেন্ট রাইটিং করো? আমি মানে বেসিক্যালি পুরো ডিজিটাল মার্কেটিংটাই করি, কন্টেন্ট রাইটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমার একটা ছোট হয়তো কাজ থাকতে পারে কন্টেন্ট রাইটিং এ। এই যে এইটুকু দেখাচ্ছে। দাঁড়াও, কোথায় গেলে? ওয়েলকাম টু, ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। login.salesforce.com থেকে এলো? তো ট্রেল হেড থেকে আগে প্লেগ্রাউন্ড বানাবে। ট্রেল হেড কই? এটা হ্যাঁ, না না, সেলসফোর্স যখন ওখান থেকে লগ ইন করছি তখন এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা কোথায় তোমার? আমি যখন দিয়ে করি তো ইমেল দিয়ে করি, মানে ওখানেই ইউজার নেম পাসওয়ার্ডটা। এখান থেকে তুমি যেটা করেছো সেটা তো একটা 15 দিনের ট্রায়াল অর্গ পেয়েছো। হ্যাঁ, ঢোকো যে কোনো একটা। হ্যাঁ, এটাকে ট্রায়াল অর্গ দিয়েছে তোমাকে, নাকি অ্যাডমিন অর্গ দিয়েছে? কি দিয়েছে এটা? এই ইউজার আইডি পাসওয়ার্ড কোথা থেকে পেয়েছো? বানিয়েছো কোথা থেকে? এটা আমি বানিয়েছিলাম তখন দেবমাল্লার অনুরোধ ছিল, তখন ক্রিয়েট করেছিলাম। ট্রেলেটের ওখানেই দিয়ে দেয় ওরা ইউজার আইডি। তো আমি তো দেখাচ্ছি প্রসেস, তুমি আবার অন্য একটা অল্টারনেট প্রসেস থেকে ট্রাই করলে কি করে হবে? আননেসেসারি। তাহলে এটা কি করবো? ওরা কিভাবে করছে তুমি ক্লাসে এটা দেখাচ্ছি সেটা আগে করো না। ওরা যেটা করছে এটা অ্যাডভান্স টপিক, ওরা একটা ডেভেলপার এডিশন অর্গ বানাচ্ছে, প্রসেস তো দেখাইনি আমি এখনো পর্যন্ত। না না, ও বললো যে তুই এরকম অ্যাকাউন্ট বানিয়ে দেন, মানে আপনার ক্লাসের আগেই। আরে অ্যাকাউন্টটা বানাতে কিভাবে করবে সেটা তো আমি দেখালাম তোমাদেরকে, একটা ইজি ওয়ে দেখালাম। ট্রেল হেডে হ্যান্ডস অন অর্গে একটা বাটন ক্লিক করলে যেটা তুমি করতে পারো, সেটা তুমি রেজিস্ট্রেশন করে হাবি যাবি এগুলো করার দরকারটা কি? এর কি তাহলে ডেমো তাহলে? হ্যাঁ, ওটা ডেভেলপার এডিশনই। আমি তো তোমাদেরকে এইটা দিচ্ছি, হ্যান্ডস অন অর্গে গিয়ে আমি একটা ক্রিয়েট প্লেগ্রাউন্ড করতে বললাম, দিয়ে লঞ্চ করতে বললাম, এটাই তো বলেছি লাস্ট দিন। হ্যাঁ, এখানে গিয়ে এবার তোমার প্লেগ্রাউন্ড বলে একটা আছে, এনভায়রনমেন্ট আছে, তোমার যে ইউজার আইডি পাসওয়ার্ড লাগে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এই যে গেট ইউর লগ ইন ক্রেডেনশিয়ালস, এখানে যাবে, এখানে তোমার লগ ইন পাসওয়ার্ড, এই লগ ইনটা দিয়ে দেবে সেলসফোর্স যে এইটা আমার লগ ইন, আর রিসেট মাই পাসওয়ার্ড দিয়ে তোমার মেলে চলে আসবে, তোমার পাসওয়ার্ডটা তুমি সেট করে নিতে পারো। দেন ইউ ক্যান লগ ইন ফ্রম login.salesforce.com। তখন তাহলে হ্যান্ডস অন অফ থেকে তোমায় লগ ইন করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ ইট। তাহলে এটা কি করবো তাহলে? এটা ওটা যেমন আছে তেমন থাক, বা ওটা ইউজ করতে পারো। ওটাই লগ ইন কি করছো, তাহলে দুটো এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তোমার। ওটাই বলছি, ওই একটা টুইট করতে সেটাই বোঝাচ্ছে। যে কোনো একটা ঢোকো, হু কেয়ারস। তোমার ট্রেলারের সাথে কি অ্যাসোসিয়েট হয়েছে না হয়নি কিছুই? না, টেলের সাথে এটা অ্যাক্টিভেট মানে লঞ্চ করে দিলে কানেক্ট করেছি, মানে এটার সাথে। দাঁড়াও, আমারটা আমি স্টপ শেয়ারিং করি আগে, তোমারটা দেখি কি করেছো। ট্রেলহেডে অর্গে যাও, ট্রেলহেডে যাও, আমি দেখি ইয়েতে ট্রেলহেডে কি হ্যান্ডস অন অর্গে যাও।
একদম কোনায়, রাইটে, একদম কোনায়। এটাকে বন্ধ করে দাও, এটাকে। ওই ছবিটাতে ক্লিক করলে হ্যাঁ নিচে আসবে। এটা কেটে দিচ্ছি। এটাকে কাটো কাটো, হ্যাঁ এবার হ্যাঁ যাও, হ্যান্ডস অন অর্গে আসো। দেখি, দুটো অর্গ বানানো আছে, দুটোই এই দুটো অর্গই দেখাচ্ছে, কানেক্ট করা আছে। লঞ্চ করতে পারো, এখান থেকে ডাইরেক্টলি লঞ্চ করতে পারো। মানে দুটো করা আছে, মানে যেটা এখন উপরেরটা দেখো লেখা আছে ডেভেলপার এডিশন, তার মানে এটা তুমি বানিয়েছো বাইরে থেকে, ঠিক আছে। আর ট্রেল হেড প্লেগ্রাউন্ড যেটা বানিয়েছো এটা এখান থেকে বানিয়েছো। আচ্ছা, মানে আমি এখান থেকেও করতে পারি, ওখান থেকেও করতে পারি। হ্যাঁ একই ব্যাপার। আচ্ছা, মোটে বুঝতেছিলাম যে দুটো আসছে। তো দুটো এরকম 10টা এনভায়রনমেন্টে বানাতে পারো তোমরা টোটাল। ডেভেলপার এডিশন তো আরো বানাতে পারো, প্লেগ্রাউন্ডই 10টা বানাতে পারো। আমি বন্ধ করেছি। তাহলে আমি সেলসের অর্গে আসছি। সেলসে আমার একটা ছেলে কিসে স্টার্ট করবে, প্রথমে একটা লিড বানাবে। লিড কি জিনিস? লিড হচ্ছে এ পোটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে। আজকের লিড আমার ধরো বিশাল রয় চৌধুরী, কোম্পানির নাম বঙ্গবন্ধু, এটা আমার লিড, ঠিক আছে। লাস্ট নেম আর কোম্পানি নেম ম্যান্ডেটরি। একটা লিড আমি স্টোর করবো কেন ইন দ্য অ্যাপ্লিকেশন? যে আমার প্রোডাক্ট নিতেও পারে নাও নিতে পারে। এতে পারপাস কি? হোয়াট ইজ দ্য পারপাস ইট উইল সার্ভ? বেসিক্যালি কাস্টমারটা ইন্টারেস্টেড আছে। না, ইন্টারেস্ট এখনো পাইনি, আমি তো কন্ট্যাক্টও হয়তো করিনি। পোটেনশিয়াল কাস্টমার, নাম পেয়েছি, নাম ঠিকানা পেয়েছি, যোগাযোগ করবো ভাবছি। ওই তো, মানে তার মানে ওই কাস্টমারটার ইন্টারেস্ট আছে মধ্যে, কিন্তু এখন না, ইন্টারেস্ট আছে কিনা জানি না, আমি ফোন করে দূর দূর করে তাড়িয়েও দিতে পারে আমার। আমি তো ফোনই করিনি এখনো, আমার বন্ধুর নাম্বারটা দিয়েছে। তো নিতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, তো সেটা সিআরএম এ স্টোর করার কি মানে আছে কোনো? ডাজ ইট মেক এনি সেন্স? এ তো হ্যাঁ, কাস্টমারই নয় এখনো। স্টোর করে রাখলে ফিউচারে বা যখন যদি কাস্টমারের ইন্টারেস্ট থাকে এই আমাদের সার্ভিস বা এখানে নেওয়ার কিছু, যখন আসবে তখন লাগাবো, বাট তখন একবার বানাবো। বাট ওটা একটা মানে যদি ওটা কনভার্ট হয় বা না হয়, বাট স্টিল ওটা সিআরএম এ থাকতে পারবে। যদি নাও হয় সেখান থেকে আমি ট্র্যাক করতে পারবো যে আমার কতগুলো লিড কনভার্ট হলো না, বা কিছু অ্যানালিটিক্স এর জন্য কাজে লাগতে পারে পরে। অ্যানালিটিক্স এর জন্য কাজে লাগতে পারে, হ্যাঁ। যে আমি কটা লিডকে কনভার্ট করতে পেরেছি টু মাই কাস্টমার, এটা একটা ভালো ডিসকাশন হতে পারে। আর আর কি পারপাস হতে পারে? তাতে বুঝতে পারবো কেন আমার লিডটা কনভার্ট হচ্ছে না, কি কি প্রবলেম হচ্ছে, সেটা আমি বেটার করতে পারবো, যাতে কনভার্সন বাড়াতে পারি। অ্যানালিটিক্স এর একটা পারপাস সার্ভ হবে। আর এছাড়া আর কোনো কাজ? আর হচ্ছে যে একদম মানে যদি আমরা কাস্টমার ডিটেলস না নিই তাহলে কাস্টমারটাকে পাবোই না। কিন্তু যদি যখন নেবে, যখন কাস্টমার ইনভলভ হবে তখন পাঞ্চিং করবে সিআরএম এ, তার আগে পাঞ্চিংই করবে না। অ্যাকাউন্ট বানাবে ডাইরেক্টলি, তাতে কি ক্ষতি হতো? একটা সেলসম্যান সারাদিন ধরে লিডে কাজ করে, ঠিক আছে, 10টা লিড করে যদি অ্যাটেম্প করে, একজন ইন্টারেস্ট দেয়, 10:1 ইউজুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তার মানে 10টা পোটেনশিয়াল কাস্টমারকে রিচ আউট করলে একটা কাস্টমার ওকে ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, বাট ওই মানে টোটাল তার মানে 10 9টা লিড একজন। কনভার্ট হবে না, একটা লিডই কনভার্ট হবে, হ্যাঁ, ঠিক আছে। সারাদিন ধরে আমি কোথায় কাজ করলাম আমার ম্যানেজার তো জানতে চাইবে। একটা সেলসম্যান সারা দিনটার মধ্যে বাল্ক যে কাজটা করছে, যাদেরকে নিয়ে করছে, যাদের সাথে করছে,
সেই ডেটাটাই যদি সিআরএম এ না থাকে তাহলে সে তার প্রোডাক্টিভিটির আনসারটা দেবে কি করে তার ম্যানেজারদের বা জুনিয়রদের বা তার কোম্পানিকে? বোঝাচ্ছে কি কারণে তার লিডটা ইম্পর্টেন্ট। এই জন্য লিডটা ট্র্যাক করতে হবে আমার, কারণ কি আমি টাইম দিচ্ছি তো এই লিডে পিছনে। সে কনভার্ট হচ্ছে কি হচ্ছে না সেটা পরে ডিসকাশন, কিন্তু আই এম ট্রাইং টু কানেক্ট উইথ সাম পার্সন ডুইং সাম জব অ্যাজ আ সেলসম্যান। দিস ইজ এ বাল্ক অফ মাই ডে। এবার আমি সারাদিন ধরে কি কাজ করছি সেটার ভিজিবিলিটি তো আমি দিতে পারবো না যদি যদি এটা আমি সিআরএম এ না রাখি। ক্লিয়ার হচ্ছে? তার মানে দুটো পারপাস, ভিজিবিলিটি অফ মাই অ্যাকচুয়াল এফর্ট, and of course my analysis of the data that কতটা আমি কনভার্ট করতে পারছি, কেন করতে পারছি না, সেটা একটা পারপাস। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যে কাস্টমার কনভার্ট আমি করতে পারলাম না তারা আমায় না বললো, না মানে কিন্তু নট টুডে, না মানে পার্মানেন্টলি না নয়, নট টুডে। ইন সেলস ওয়ার্ল্ড উই কল ইট নট টুডে। মানে আজকে নিচ্ছেন, এমন হতেই পারে 6 মাস ডাউন দ্য লাইন এই কাস্টমার কিন্তু আবার ডিসকাশন আমি করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি কাস্টমার। তো আমি যদি আমার কাস্টমারটাকে ভুলে যাই যে আমার ইন্টারেস্ট দেখায়নি, তাহলে আমি তো রিঅ্যাটেম্প্ট করতে পারবো না। তাহলে রিঅ্যাটেম্প্ট, অ্যানালিসিস অ্যান্ড ভিজিবিলিটি আর দ্য 3 রিজনস ওয়াই লিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই লিডে আমি কি করে কাজ করছি? ধরো আমি কল করলাম এই ভদ্রলোককে, আমি একটা লগা কল করছি। লগা কল মানে আমি জানাচ্ছি যে কি নিয়ে ডিসকাশন হবে। হ্যাড এ ডিসকাশন, he is interested, had a discussion, he is interested, wants me to call after 3 days। ঠিক আছে? তাহলে আমি একটা লগা কল করতে পারি অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি, যে আমি এই ভদ্রলোককে, আমার ম্যানেজার জানতে পারলো যে আমি একটা কল করেছি এই ভদ্রলোক এই লিডটাকে, and had a discussion, he is interested, wants to call me after 3 days। তবে 3 দিন পরে তাহলে এই লোকটাকে আবার কল করতে হবে। এই লোকটার তাহলে স্টেজ আমি চেঞ্জ করতে পারি, আমি বলতে পারি এখন আমি একটু ওয়ার্কিং স্টেজে নিয়ে চলে এসেছি এটা। ঠিক আছে? সিমিলার এই নামে এই ফোন নাম্বার যদি আমি থাকে সেটার সাথে আমি পোটেনশিয়াল ডুপ্লিকেটও নিতে পারি। অন্য সেলসম্যান ধরো এই লোকটার সাথেও কানেক্ট করছে, আমি দেখতে পাবো আরে অন্য কোনো সেলসম্যান কানেক্ট করে দিয়েছে বা বানিয়ে ফেলেছিল, সেটা পসিবল। এটার জন্য লিড ডুপ্লিকেট টুলস তৈরি করা হয়। আমি যদি বলি যে 3 দিন পরে আমি তো ভুলে যাবো এই লোকটাকে কল করতে, তাহলে সফটওয়্যার থাকতে আমি কি এটা ভুলে যেতে পারি? না, আমি ওকে কল করব ইন 3 days, সেভ করে রাখবো। তাহলে অটোমেটিকলি আমার রিমাইন্ডার দিতে থাকবে সফটওয়্যার যে তোমার আপকামিং টাস্ক আছে ইন 3 days। আমি যদি হোম পেজে যাই, যেদিন আমি লগ ইন করবো 2 days টাস্কেও দেখিয়ে দেবে, 2 days টাস্কের মধ্যে আমায় দেখিয়ে দেবে কাকে আমায় কল করতে হবে, বা আমি এই টাস্ক লিস্টেও দেখতে পাবো যে 2 days টাস্ক কি আছে, 2 days টাস্ক যে কাকে আমার কল করার কাছে কি করার কাছে আমি সব দেখতে পাবো। লিডে ফিরে আসছি, তাহলে বোঝা যাচ্ছে অ্যাক্টিভিটিস কি করা সম্ভব। আমি যদি আমার মেল বক্সকে ইন্টিগ্রেট করি বা নাই ইন্টিগ্রেট করি কিছু যায় আসে না, আমি ডাইরেক্টলি এখান থেকে মেল করতে পারি কাস্টমারকে। বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আমি এখান থেকে টেমপ্লেট ইনসার্ট করতে পারি। কিছু টেমপ্লেট অলরেডি বানানো আছে। টেমপ্লেট মানে প্রি ডিফাইন্ড মেসেজেস। ধরো নিউ কাস্টমার মেলকে একটা আমি ইনসার্ট করে দেবো, তার মানে অলরেডি টাইপ করা একটা মেসেজ অলরেডি আছে, এটাকে আমি ডাইরেক্টলি আমার ও অটোমেটিক্যালি সেলসফোর্স রিপ্লেস করে দেবে, যে এটা আমার ইয়েগুলোকে রিপ্লেস করে দিয়ে আমি এটাকে ডাইরেক্টলি সেন্ড করতে পারবো। আমার মেল বক্স হয়েও যেতে পারবে যদি আমি কানেক্ট করে দিই, আর যদি আমি কানেক্ট না করি আমি সেলসফোর্স থেকে মেল পাঠাতে পারি। আর এখানে কি ইমেল অটোমেশনও করা যায়? কি এখানে কি ইমেল অটোমেশনও করা যায়? মানে আমি যদি কাউকে কল করি, তার কলটা যদি ইউটিসি আসে তাহলে ওখান থেকে একটা চলে যাবে। সব করা যায়, সব করা যায়। তার মানে এবার অটোমেশন ইজ নট পার্ট অফ আওয়ার কারেন্ট ডিসকাশন। ওগুলোতে 4টে ক্লাস লাগবে, তার আগে তো বেসিক সেলসফোর্স বুঝতে হবে। এবার নিউ এখানে আমি যে মিটিং রিকোয়েস্ট সেট আপ করতে চাই, আমি এটা আমার মেল বক্সের সাথে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে মিটিং এখান থেকেও করতে পারি, আবার এটা সিঙ্কও হয়ে যাবে আমার, মানে ক্যালেন্ডারে দেখাবে দুটো জায়গায়। ঠিক আছে? এখানেও আমার ক্যালেন্ডার আছে, আই ক্যান অলসো
see this in a calendar যে আজকে আমার কোনো মিটিং মিছিল এই যে আছে বিশালের সাথে meeting, আমি সেটা ঠিক আছে। তার মানে আমার সেলসফোর্সের এই ফিচার্স এন্ড ফাংশনালিটিস গুলো বাই ডিফল্ট আমি পাচ্ছি। এবার এই ভদ্রলোক পরের দিন আমার কল হলো, আমি কল আমার কমপ্লিট, আমি এটা টাস্ক কমপ্লিট করে দিলাম, দিয়ে এবার ও বললো যে আমি এবার তুমি আমাকে প্রোডাক্টের ক্যাটালগ প্রোডাক্ট করাও, আমি ডিটেল তোমার সাথে আলোচনা করতে চাই। তখন আমি বলবো যে আমরা অপরচুনিটি তৈরি করছি, আমি করতেও পারি নাও করতে পারি, কিন্তু অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্ট দেখো এই লিড থেকে অলরেডি তৈরি করে দিচ্ছি। কোম্পানি নেমটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, আর এই লিডটাকে বানিয়ে দেবো আমি একটা কন্ট্যাক্ট। একটা অপরচুনিটি বানাতে পারি, একটা নাম দেবো অর্ডার অফ জুলাই 2020, এই কনভার্ট করলাম। যেই কনভার্ট মারলাম, 3টে টেবিলে 3টে রেকর্ড তৈরি হয়ে গেল। অ্যাকাউন্ট টেবিলে অ্যাকাউন্ট তৈরি হলো, কন্ট্যাক্ট টেবিলে কন্ট্যাক্ট তৈরি হলো, অপরচুনিটি টেবিলে একটা লিড থেকে ভেঙে 3টে টেবিলে আমি 3টে রেকর্ড তৈরি করলাম। ঠিক আছে, অ্যাকাউন্টে যদি আমি জাম্প করে যাই, আই ক্যান সি দিস অল। তাহলে অ্যাকাউন্টের নিচে আমি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। ইফ আই এম ওয়ার্কিং উইথ আদার পারসন, I can do that, add that contact here. The Vishal is not the only person I'm working in this company. I am probably working with Anushka Chaudhary. Sorry. এটা দেখো অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে রয়েছে, বিকজ আই এম ক্রিয়েটিং দ্য কন্ট্যাক্ট ফ্রম অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখো এইগুলোকে বলা হয় রিলেটেড লিস্টস। তার মানে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। সেরকম অপরচুনিটিও চাইল্ড। ঠিক আছে, অপরচুনিটি কি জিনিস? এই অপরচুনিটিতে আমি জাম্প করলাম, দেখো এই অপরচুনিটিতে মাল্টিপল স্টেজেস আছে। একটা জিনিস দেখো, যতগুলো অ্যাক্টিভিটি আমার লিডে হয়েছিল সেগুলো কিন্তু ক্যারি ওভার হয়ে গেছে অপরচুনিটি। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যাকাউন্টেও দেখতে পাবে সবই। তার মানে ওই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু চলে গেছে, আর লিডে কিন্তু আর ওই লোকটা নেই, বিশাল আর কিন্তু লিডে নেই, এখন কন্ট্যাক্ট হয়ে গেছে। এই যে বিশাল চৌধুরী এখন কন্ট্যাক্ট হয়ে গেছে, আর লিডে দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে আবার অপরচুনিটিতে আসি। বিশাল চৌধুরী এই যে বঙ্গম একাডেমি অর্ডার। এইবার এখানে কি করতে পারি? আমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, প্রাইস বুক আগে সিলেক্ট করতে পারি। যে আমি যদি মাল্টিপল রিজনের কাজ করি তাহলে আমি বলে দেবো কোন রিজনের আমি প্রাইস বুকটা সিলেক্ট করবো। রিজন যদি না থাকে আমি জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করলাম, দুটো প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমি কোয়ান্টিটি দিলাম, সেভ করে দিলাম। তাহলে দুটো প্রোডাক্ট এখানে স্টার্ট হলো, বিভিন্ন স্টেজের থ্রু দিয়ে আমি গেলাম। ঠিক আছে, দিয়ে আমি ফাইনালি এটাকে নেগোসিয়েশন। প্রত্যেক সুবিধা কি, এই প্রত্যেকটা স্টেজ দিয়ে আমি যখন যাব, দেখো এই প্রবাবিলিটিটা চেঞ্জ হতে থাকবে। স্টেজটা চেঞ্জ হচ্ছে, প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, আরো এগোচ্ছি, স্টেজ চেঞ্জ হচ্ছে, প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে। আর দেখো এক্সপেক্টেড রেভিনিউ আর এই অ্যামাউন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বেসড অন দ্য প্রবাবিলিটি এক্সপেক্টেড রেভিনিউ উইল কিপ অন চেঞ্জিং। এটা বাড়তে বাড়তে পুরো অ্যামাউন্টের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, নেগোসিয়েশন স্টেজ, এন্ড দেন ফাইনালি I win or lose this deal. অর্ডার যদি প্লেস হয়ে গিয়ে থাকে তাহলে অপরচুনিটি ক্লোজ হয়ে গেল। ওটা একদম শেষে গিয়ে। অফকোর্স আমার যদি কাস্টমার কন্ট্রাক্ট সাইন করে দেয় বা পেমেন্ট করে দেয় তাহলে আমার অপরচুনিটি ক্লোজ। আর কাস্টমার যদি তাড়িয়ে দেয় বা অন্য কম্পিটিটর জিতে যায় তাহলে এটা ক্লোজ লস্ট। মানে পুরো জিনিসটাই লিডটা পুরো স্টেপ বাই স্টেপ। লিড এবং অপরচুনিটি বোথ হ্যাজ স্টেপ বাই স্টেপ গেম। এই স্টেজটা স্টেপ বাই স্টেপ এগোয়, এই ড্রপ ডাউনটা, তাই জন্য এটা পাথ বানিয়ে দেওয়া হয়েছে। লিডের ক্ষেত্রেও তাই, লিডেও তুমি দেখবে এটার একটা পাথ বানানো আছে। এটা হচ্ছে এইটার এই লিড স্ট্যাটাসটা, এটা স্টেপ বাই স্টেপ যেহেতু, তাই জন্য এটা পাথ বানিয়ে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট বা কন্ট্যাক্টে কোনো পাথের দরকার নেই, কারণ কি এমন কোনো ফিল্ড নেই যেটা স্টেপ বাই স্টেপ যাবে। ক্লিয়ার? এই হচ্ছে সেলসফোর্স। এবার বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে কাস্টমার আমায় গালাগাল দিচ্ছে যে এই তো এই প্রোডাক্টটা কাজ করছে না বা চলছে না বা ইনস্টলেশন প্রবলেম হচ্ছে। তখন আমি কি করব? তখন সেই অবজেক্টে যাব, এই কেস বানাবো। ওকে, অনুষ্কা ফোন করেছিল, ফোন করে বলেছে যে আমার মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, ফোন করেছে,
কেস রিজন হচ্ছে ইনস্টলেশন প্রবলেম, প্রোডাক্ট ডিফেক্ট, টিকিট রেজের মতো। টিকিট এটা টিকিট। তাহলে পোস্ট সেলস এর জন্য আমার কেস, এই যে টিকিট নাম্বার তৈরি হয়ে গেল। এয়ারপোর্ট বা ভোডাফোনে যখন তুমি কল করো তখন বেসিক্যালি তোমার একটা টিকিট নাম্বার দেয়, এই সেলস ফোর্স থেকেই দেয়, এটাই Okay. টিকিট। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফারেন্ট মডিউলস। তাহলে কেস আর অ্যাকাউন্টের মধ্যে কি রিলেশনশিপ? কেস আর অ্যাকাউন্টের মধ্যে কি রিলেশনশিপ? একটা অ্যাকাউন্ট থেকে মাল্টিপল কেসেস রেজ হতে পারে। ঠিক আছে, ভেরি নাইস। আর কন্ট্যাক্ট আর কেসের মধ্যে কি রিলেশনশিপ? একটা কন্ট্যাক্ট থেকে মাল্টিপল কেসেস হতে পারে। একটা কন্ট্যাক্ট থেকে মাল্টিপল কেসেস আসতে পারে, কিন্তু একটা কেসে কি মাল্টিপল কন্ট্যাক্ট জড়িত হতে পারে? না 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 বা একটা কেসে কি মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে? না না, একটা অ্যাকাউন্টের জন্য একটাই কেস। তাহলে ওয়ান টু মেনি রিলেশনশিপ ফ্রম অ্যাকাউন্ট সাইড। হ্যাঁ তাহলে রিলেশনশিপস গুলো কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ এবারে ক্লিয়ার হচ্ছে। এই যে লিডে আমি যে অপরচুনিটি গুলো, এই যে অ্যাক্টিভিটি গুলো বানালাম, বা এই ধরো কন্ট্যাক্টস গুলো, এই অ্যাকাউন্টে যে অ্যাক্টিভিটিস, ধরো বঙ্গ একাডেমির এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, হ্যাঁ অ্যাকাউন্ট আর অ্যাক্টিভিটির মধ্যে কি রিলেশনশিপ? একটা অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাক্টিভিটি হতে পারে। একটা অ্যাক্টিভিটি কি মাল্টিপল অ্যাকাউন্টে থাকতে পারে? না না। হ্যাঁ একটা অ্যাক্টিভিটি মাল্টিপল অ্যাকাউন্টে থাকবে, মানে একটাই না। মিটিং মাল্টিপল অ্যাকাউন্টের সাথে, না 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 একটাই কল মাল্টিপল অ্যাকাউন্টে করেছি, না 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 তার মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ, অ্যাক্টিভিটি একটা অবজেক্ট। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ আচ্ছা, এই যে অবজেক্ট গুলো এতক্ষণ আমরা দেখলাম, এগুলোকে সব স্ট্যান্ডার্ড অবজেক্ট বলে। এইবার আমরা ঢুকছি আমাদের কাজে, ঠিক আছে? দিস ইজ আওয়ার সেটিংস, সেটআপ। এতক্ষণ যেটা দেখছি সেলসফোর্স, এটা বেসিক্যালি তোমার সেলার সাইডে জেনারেল ইউজাররা ইউজ করবে। কিন্তু এই সফটওয়্যারটাকে মডিফাই যদি করতে চাই বা সেটিং চেঞ্জ করতে চাই, তাহলে সেটআপের মধ্যে ঢুকে যেতে হবে, যেটাই একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, এটাই তোমাদের কাজ। ঠিক আছে, তার আগে বলি হোয়াট ইজ অ্যান অ্যাপ। এই অ্যাপগুলো দেখেছিলাম, হোয়াট ইজ অ্যান অ্যাপ এটাও ডিসকাস করেছি আগে। বলো। এই অ্যাপ্লিকেশন গুলো সেলসফোর্সে ইনস্টল করে কাস্টমাইজ করা যেতে পারে, বা মানে যদি আমার কোনো অ্যাপ ইজ এ গ্রুপ অফ ট্যাবস। এই যে এখানে যে ট্যাবস গুলো আছে, এই ট্যাবের গ্রুপিং গুলোকে অ্যাপ বলে। অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস। ওকে ঠিক আছে, সেলসফোর্সে অ্যাপ মানে কিচ্ছু নেই। আর এখানে ট্যাবস এর করাটা কমপ্লিট লিস্ট আছে। এখানে ভিউ অল যদি করা হয়, তুমি আগে অ্যাপ গুলো দেখতে পাবে, অল অ্যাপস, আর অল আইটেমস মানে অল ট্যাবস। ওকে বাট ওই সেলসফোর্স বিগিনারে একটা জায়গা ছিল যেখানে মডিউলটাতে বলা ছিল যে ওদের নিজস্ব এরকম কিছু কোলাবোরেশন আছে যেখানে মানে গুগল অ্যাপের মতোই অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। এটাকে অ্যাপ এক্সচেঞ্জ বলে। এই যে এখানটায় রয়েছে, ওকে ওটা আলাদা। এটা নিজস্ব অ্যাপ, একটা প্লে স্টোর আছে যেখানে বিভিন্ন অ্যাপ তৈরি হয়, সেই অ্যাপগুলো তুমি ডাউনলোড করতে পারো। হ্যাঁ এই যে এটা অ্যাপ স্টোর, এখান থেকে বিভিন্ন অ্যাপ সারা পৃথিবী জুড়ে নানা রকম অ্যাপ আছে ইনস্টল করে। সরি ওকে এগুলো পরে হবে, আর যেটা বেসিক আগে তো বুঝি যে অ্যাপগুলো আছে সেগুলোই আগে না বুঝে বাইরে থেকে অ্যাপ আনবো। ঠিক আছে, মোবাইল ফোন কিনেছি, যেগুলো ডিফল্ট অ্যাপ আগলো সেগুলো তো দেখবো, নাকি প্রথমেই অ্যাপ স্টোরে গিয়ে বারবার দু চারটে আরো অ্যাপ না হবো? অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম যে দুটো আলাদা না সেম। এবার ঠিক আছে। একই জিনিস, গ্রুপ অফ ট্যাবস। অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস। তো আমি যদি এটা সার্ভিস করে দিই, যারা সার্ভিসের পিপল তারা দেখো অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট আর কেস ছাড়া আর কিছুতে বদর না, তারা অপরচুনিটি দেখতে চান। ঠিক আছে, এই হচ্ছে গেম। এবার সেটআপের মধ্যে যদি আমি চলে আসি, তাহলে কি হচ্ছে, আমি সেটআপের মধ্যে দুটো ট্যাব দেখতে পাচ্ছি। সেটআপও একটা সেলস সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য অ্যাপ, যেখানে দুটো ট্যাব আছে, একটা হোম আর একটা অবজেক্ট ম্যানেজার। এইখানেই আমি সেই ক্রিয়েট গুলো ক্রিয়েট করেছিলাম এখানে। এবার দেখো এই যে স্ট্যান্ডার্ড অবজেক্ট যেখানে বলছে, সেগুলো দেখো এই টেবলস গুলো অলরেডি বা অবজেক্টস গুলো অলরেডি সেলসফোর্স দিয়ে রেখেছে। এই টেবলস গুলো তুমি ডিলিট করতে পারবে না, এগুলো প্রিডিফাইন করা। এগুলো অলরেডি দেয়া। তো এই যে এখানটায় যদি প্রত্যেকটা অবজেক্টে যাও,
অবজেক্টের মধ্যে এই এতগুলো আবার ট্যাব খুলে যাচ্ছে, ডিটেলস, ফিল্ডস, এই অবজেক্টের মধ্যে কি কি ফিল্ডস আছে, লেআউটস, এগুলো এক একটা করে আমরা ডিটেল এবার দেখতে দেখতে যাবো। তার মানে অবজেক্টে কাজ যদি আমি মানে অবজেক্টে চেঞ্জ করতে চাই তাহলে আমি অবজেক্ট ম্যানেজারে গেলেই আমার হয়ে যাবে। অবজেক্ট ছাড়া অন্য কিছুতে কাজ যখন করতে চাই তখন হোম ট্যাবটা আমার লাগবে। অবজেক্ট ম্যানেজারে কি দেখতে পেলাম, এখানে এতগুলো স্ট্যান্ডার্ড অবজেক্ট রয়েছে, মানে এইগুলো হচ্ছে সেলসফোর্স যে অবজেক্ট গুলো দিয়ে আছে, আর এই অবজেক্টের মধ্যে গিয়ে দেখবে অলরেডি কিছু ফিল্ড সেলসফোর্স বানিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে সব ফিল্ডস এর নাম। এই ফিল্ডস গুলো কোথায় দেখছি এক্স্যাক্টলি? ধরো এই সেলস অ্যাপে আমি যদি যাই, আমি তো এক্স্যাক্টলি এইগুলোই তো ফিল্ডস। এই অ্যাকাউন্ট খুলে আমি যদি নিউ অ্যাকাউন্ট করি, এই যে ফিল্ডস গুলো এগুলোই সেই ফিল্ডস যেগুলো ওখানে আমি বানানো আছে, ঠিক আছে? তাও এখানে কোনো জিএসটি ফিল্ড নেই, দেখেছো? ইন্ডিয়ার কোম্পানি গুলো যখন কাজ করে তখন সে বলবো আমার কাস্টমারের জিএসটি নাম্বারটা আমি সেভ করতে চাই, তখন জিএসটি তখন কি করবে? সে অ্যাড করতে পারবে তার যদি কোনো ফিল্ড দরকার হয়। আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে, আমি যদি জিএসটি নাম্বারটা ক্যাপচার করতে চাই তাহলে আমায় কি করতে হবে? আইদার এক্সিস্টিং কোনো ফিল্ডকে চুজ করতে হবে, তাকে রিনেম করে জিএসটি করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, তাহলে যেটা কি দাঁড়ালো, আমরা এবার যদি একটা তাহলে কি করতে হবে, আইদার কোনো একটা এক্সিস্টিং ফিল্ডকে আমায় নিয়ে সেটাকে জিএসটি বানিয়ে দিতে হবে, যেমন এসআইসি কোড, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে কাস্টমার ফিল্ড বানাতে পারি, বা একটা নতুন ফিল্ড বানাতে হবে। হ্যাঁ, এক্সিস্টিং ফিল্ডকে যদি আমি রিনেম করতে চাই কিভাবে করবো? আমি ফিল্ড অ্যান্ড রিলেশনশিপে যাব, এখানে কোনো একটা ফিল্ড দেখবো যে এখানটায় এসআইসি কোড বলে একটা টেক্সট ফিল্ড আছে, এটা জিএসটির মধ্যে জন্য ইউজ করা যেতে পারে, বা এই যে এসআই কি ডেসক্রিপশন এটাও একটা আছে, এটাও ইউজ করতে পারি। তো আমি এখানে গিয়ে এটা যদি এডিট করতে চাই, এখানে কিন্তু ডাইরেক্টলি এডিট, এই দেখবে ফিল্ড লেভেলটা এডিট করা যায় না, ঠিক আছে? এটা কি করে চেঞ্জ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আগে প্রথমে আমরা দেখি যে অ্যাকাউন্টে একটা নতুন ফিল্ড আমি কিভাবে তৈরি করতে পারি। এই ফিল্ড অ্যান্ড রিলেশনশিপে গিয়ে এই অবজেক্টেই আমি একটা নতুন ফিল্ড, একটা জিনিস মাথায় রাখো, আমি বানানোর পরে দেখতে পাবে আমি কি ধরনের ফিল্ড নেব। এগুলো দেখো, অল ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডস দ্যাট উই ক্যান ক্রিয়েট। চেকবক্স মানে টিক মারা যায়, চেক আনচেক করা যায়। ট্রু অ্যান্ড ফলস টাইপের যদি ডেটা তুমি থাকে তাহলে চেকবক্স ইউজ করবে, ঠিক আছে? কারেন্সি মানে হচ্ছে যেখানে নিউমেরিক ভ্যালু তুমি দিতে চাইবে, কিন্তু ওটার মধ্যে একটা কারেন্সি কনসেপ্ট থাকবে যে কোন কান্ট্রির কারেন্সি হবে এটা ডেটা, এটা মনিটারি ইনফরমেশন স্টোর করার জন্য। ডেট বলে ফিল্ড আছে, এটা পপ আপ ক্যালেন্ডার খুলতে দেবে তোমাকে, ডেট সিলেক্ট করতে পারবো, ডেট টাইম এখানে টাইম কম্পার্ট করবে, এগুলো সবকটা বানাবে নিজেরা, নাহলে বুঝতে পারবে না কি ধরনের ফিল্ড হচ্ছে। ইমেল ফিল্ড মানে ইমেলের টাইপের, আমি ইমেল দিতে পারবো। জিও লোকেশন মানে ল্যাটিচিউড লংগিটিউড দিতে পারবো। নাম্বার ফিল্ড মানে এগেন নিউমেরিক হতে পারে। আচ্ছা, পার্সেন্টেজ এটা হলে পার্সেন্টেজ, ফোন হলে ফোন। পিক লিস্ট মানে হচ্ছে মাল্টিপল ভ্যালুজ, যদি একটা ভ্যালু আউট অফ এস মানে রিজিড লিস্ট যদি বানাতে চাও, মানে ড্রপ ডাউন যদি তুমি চাও, এটা পিক লিস্ট মাল্টি সিলেক্ট মানে হচ্ছে মাল্টিপল ডেটা যদি তুমি সিলেক্ট করতে চাও ইন আ পিক লিস্ট, অ্যালাউ যদি করতে চাও। টেক্সট ফিল্ড ইউজুয়ালি নর্মাল, আমার জিএসটির জন্য প্রবাবলি আমি এটা ইউজ করব। আচ্ছা, টেক্সট এরিয়া হচ্ছে যেখানে আমি লাইন ব্রেক করতে পারবো, মানে এন্টার মারতে পারবো। টেক্সটে কিন্তু লাইন ব্রেক করতে পারবো না।
টেক্সট এরিয়া হচ্ছে আরো অনেক বড় ক্যারেক্টার হতে পারে, 255 ক্যারেক্টার এখানে হয় টেক্সটটা টেক্সট এরিয়াতে, কিন্তু এখানে অনেক বেশি ক্যারেক্টার আমি সেভ করতে পারবো। রিচ, এটা যদি ফরম্যাট করতে পারি, বোল্ড ইটালিক্স করতে পারি, পিকচারও অ্যাড করতে পারি। টেক্সট এনক্রিপ্টেড, এটা মার্কস ডেটা, এটা এখন আর ইউজ হয় না খুব বেশি, তাও আছে। টাইম মানে খালি টাইম অফ ইয়ে, আর ইউআরএল মানে ওয়েবসাইটের অ্যাড্রেস হাবি যাবি এই ধরনের ইউআরএল সেভ করার জন্য। এতগুলো ফিল্ড টাইপ আছে যেগুলো নিজেরা বানাবে। একটা জিনিস আমায় বলো, টেক্সটে আমি সবকিছু স্টোর করতে পারি, অ্যালাউ, নাম্বার, ক্যারেক্টারস, এভরিথিং, তাহলে আর এতগুলো ফিল্ড বানিয়েছি কেন? টেক্সট দিলেই হতো। ওটা হচ্ছে পার্টিকুলার যদি কারো ডেটটাই লাগে তো তার জন্য ডেটা ফিল্ডটা বানানো। হ্যাঁ, পার্টিকুলার যদি কোনো মানে ইয়ে কোনো ডেটের ওপর বা কোনো নিউমেরিক ভ্যালুর ওপর যদি কিছু ডেটা সেভ করতে চাই মানে, তো তার জন্য টেক্সট হলে ওটাতে সব সেভ হয়ে যাবে, কিন্তু যদি পার্টিকুলার আমি নিউমেরিক ভ্যালু সেভ করতে চাই, মানে নিউমেরিক ভ্যালু ছাড়া আর অন্য কোনো কিছু সেভ যাতে না হয়, তো ওটার জন্য নিউমেরিক। তার মানে ভ্যালিডেট করতে চাই, ডেটা স্যানিটাইজ করতে চাই, তাই না? টেক্সট ফিল্ডের মধ্যে তো আমি যা কিছু গার্বেজও ভরে দিতে পারি, কিন্তু ওটা সবই অ্যালাউ করবে। কিন্তু আমি যদি স্পেসিফিক নাম্বারই ভরতে চাই, অন্য কিছু যদি না আর ভরতে চাই ইনটু দ্যাট ফিল্ড, স্যানিটাইজ করতে চাই, তাহলে সিস্টেম ডিফাইন্ড স্যানিটাইজেশন অফ ডেটার জন্য এতগুলো ফিল্ড টাইপ পাঠানো হয়েছে। এখানে এই ইমেল ফিল্ডটা তুমি যদি ইউজ করো, এখানে তুমি নর্মাল নন ইমেল ফরম্যাটের কোনো ডেটা ভরতে পারবে না, ও তোমাকে ভরতে দেবে না, তাই তো? সিস্টেম বেসড ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করা রয়েছে এই ফিল্ড টাইপস এর উপরে। ক্লিয়ার? টেক্সটে যাই, এটা নাম্বার জিএসটি বলি, 255 ক্যারেক্টার্স ম্যাক্সিমাম হয়, দিয়ে রাখলাম। রিকোয়ার যদি মারি তাহলে এটা ম্যান্ডেটারি হয়ে যাবে, ঠিক আছে? এটাই এটা যদি টিক মারি এটা ম্যান্ডেটারি হয়ে যাবে, মানে রেড স্টার এসে যাবে স্ক্রিনে, ঠিক আছে? আচ্ছা, ইউনিক যদি মারি তার মানে কি হবে, একটা কোনো রেকর্ডে যদি এই কোনো ডেটা ইউজার ভরে ফেলে, সেম ডেটা আর একটা রেকর্ডে ভরতে পারবে না। ওকে, এবার সেটা সেনসিটিভ তা কনসিডার করবো না কেস ইনসেনসিটিভ কনসিডার করবো সেটা অন্য, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার, কেস সেনসিটিভ মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার আর দ্য সেম, আর কেস সেনসিটিভ যদি থাকে তাহলে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারকে আলাদা ক্যারেক্টার হিসেবে দেখবে ইউনিকনেস চেকের সময়, আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ক্যাপিটাল A1 আর স্মল A1 দুটো আলাদা ক্যারেক্টার মানে অ্যালাউ করবে। আর যদি এটা ঠিক করা থাকে স্মল লেটারে A1 আর ক্যাপিটাল লেটারে A1 লেখা মানে ও একটাই ডেটা ভাববে, তো ব্লক করে দেবে তোমাকে। ক্লিয়ার? মানে একবার ভরলে দ্বিতীয়বার ওই ডেটা আর ভরতে পারবে না, ওই ফিল্ডের ওই ভ্যালুটা। ক্লিয়ার? ইউনিক হলে এক্সটার্নাল আইডি কি সেটা আরো ডিটেলসে আমরা দেখব পরবর্তীকালে। কোন কোন ইউজার টাইপ এই ফিল্ডটাকে দেখতে পাবে? এমন কিছু ইউজার টাইপ হতে পারে যেখানে এটা দেখতে পাবে কিন্তু এডিট করতে পারবে না, তখন এটা রিড অনলি মেরে দিবে, ঠিক আছে? আর বাই ডিফল্ট রিড অনলি যদি না মারি তাহলে এডিট করতে পারবে। কোন কোন লেআউট, মানে স্ক্রিনে আমি এটাকে অ্যাড করতে চাইছি, এর 4টে লেআউট আছে এখানে। কেন লেআউট আলাদা? কারণ ধরো ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য আলাদা স্ক্রিন বানিয়েছি তাদের সুবিধার্থে। এটা কিন্তু সিকিউরিটি নয়, মাথায় রেখো, সুবিধার্থে। লেআউটটা হচ্ছে সুবিধা, ডেটা সিকিউরিটি অন্য জিনিস, আমরা ডিসকাস করব। তাহলে এখন দেখো জিএসটি বলে একটা নতুন ফিল্ড তৈরি হলো। একটা জিনিস মাথায় রাখবে, কোনো কাস্টম ফিল্ড যদি তৈরি হয়, দ্যাট ফিল্ড নেম মানে এপিআই নেম উইল এন্ড উইথ আন্ডারস্কোর সি, দুটো আন্ডারস্কোর কিন্তু। যে ফিল্ড নেমস, আচ্ছা এইটা হচ্ছে ফিল্ড লেবেল যেটা স্ক্রিনে দেখতে পাবে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, এটাতে কোনো স্পেস থাকে না, এখানে স্পেস দিতে পারো, এটাই ডিফারেন্স। এখানে তুমি যদি ফিল্ড নেম গুলো দেখতে থাকো, দেখো এইটা হচ্ছে কাস্টম ফিল্ড, এটা কাস্টম ফিল্ড, এটা কাস্টম ফিল্ড, এটা বানালে তুমি, এটা কাস্টম ফিল্ড। যেগুলো আন্ডারস্কোর সি নেই সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড। তার মানে এইগুলো যে ফিল্ড যেগুলো তুমি ডিলিট করতে পারবে না, এই দেখো যেগুলো কাস্টম ফিল্ড সেগুলো কিন্তু তুমি আবার ডিলিট করতে পারো, এখানে ডিলিট বাটন আছে। ক্লিয়ার হচ্ছে? এই যে ফিল্ডটা তুমি লাগালে, এবার এটা স্ক্রিনে আমি দেখবো কি করে?
আমি যদি এখানে এখনই ইয়ে করি, একটা নিউ বানাই, নিউ অ্যাকাউন্ট, জিএসটি কি দেখাচ্ছে? স্ক্রিনে আসেনি। এসআইসি কোডই আছে। না, এসআইসি কোড তো আমি টাচই করিনি। এসআইসি কোড যেমন আছে তেমনই ছিল। নিউ এসআইসি কোডটা জিএসটি যদি বানাতে চাইতাম তাহলে কিভাবে করতাম সেটা পরে দেখাচ্ছি। আমরা তো নতুন ফিল্ড বানিয়েছি। আচ্ছা, আমায় ক্যাশ ক্লিয়ার করতে হবে। এইখানটায় যাব, কুকিজ অ্যান্ড সাইট ডেটা যাব, ম্যানেজ অন ডিভাইস সেটিং এ যাব, এই দুটোকে উড়িয়ে দেবো, দিয়ে রিলোড করব। বা উইন্ডোজ ফোনে মনে হয় কন্ট্রোল আর মারলেও হয়। এবার যদি তুমি অ্যাকাউন্টে গিয়ে প্লেন রিফ্রেশ করলে হবে না, কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এইবার নিউ অ্যাকাউন্ট যদি করো, দেখো জিএসটি এসে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তোমার যখন রিটেল ফিল্ডে যাবে সেখানেও ও জিএসটি দেখাবে। এগুলো রিমুভ করতে হবে। ঠিক আছে, এবার এই যে তার মানে তোমাদের কাজ হচ্ছে এই ফিল্ড গুলো বানানো, এক একটা করে সবকটা চেক করা, কত ধরনের ফিল্ড টাইপ হয়, ভালোভাবে থরলি এটা চেক করা। ঠিক আছে, এই ডিফারেন্ট ফিল্ড টাইপ গুলো নিজেকে প্র্যাকটিস করে বানাতে হবে। একটা জিনিস মাথায় রেখো, রিলেশনশিপ ফিল্ড হচ্ছে এইটা। আমরা এটা নিয়ে আলোচনা করব না। দেয়ার আর টু টাইপস অফ রিলেশনশিপ ফিল্ডস। ঠিক আছে, আমরা সেটা দিয়ে আজকে শেষ করব। Let us talk about that. এটা মুখস্থ করতে হবে আবার প্রত্যেকটা লাইন। ঠিক আছে, পরের দিন কিন্তু আমি ক্লাস শুরু করে এটাই জিজ্ঞেস করবো, আগেতে বলে রাখলাম। তো যা যা বলছি মাস্ট বি লার্ন বাই হার্ট। স্যার একটা কথা বলবো? বলো। ওই যেটা বলতে বলতে তারপর আর আলোচনা করা হলো না, যে সেলসফোর্সের দুটো অবজেক্টের মানে মানে ডাইরেক্ট ইয়ে হয় না কেন, টেবিল হয় না কেন, স্ট্যান্ডার্ড অবজেক্ট হয় না কেন, ওইটা এটা একটু করাবে একটু পরে এটা এক্সপ্লেন করবো। ঠিক আছে। আগের ক্লাসটা কিন্তু রিভাইজ করতে হবে, আবার বললাম। হ্যাঁ। আচ্ছা, রিলেশনশিপ ফিল্ডস আর অফ টু টাইপস। তুমি যে কোশ্চেনটা করলে এটা এন্ডে আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, ওকে। একটা রিলেশনশিপ ফিল্ডের নাম বলছি লুকআপ। ঠিক আছে, আর একটা রিলেশনশিপ কে বলা হয় মাস্টার ডিটেল। মাস্টার ডিটেল। ঠিক আছে, লুকআপ রিলেশনশিপে অ্যাকচুয়ালি ফিল্ডে কি স্টোর হয়? স্টোর হয় সেলস ফোর্স আইডি। এটা কি সেটা দেখবো আমরা। মাস্টার ডিটেলটেও সেলস ফোর্স আইডি স্টোর হয়। ঠিক আছে, লুকআপ বাই ডিফল্ট ম্যান্ডেটরি নয়, মাস্টার ডিটেল বাই ডিফল্ট ম্যান্ডেটরি। নন ম্যান্ডেটরি করা যাবে না, লুকআপ ম্যান্ডেটরি করা যাবে। বাই ডিফল্ট এমডির ভ্যালু এডিটেবল নয়, এডিটেবল করা যায়। লুকআপের ভ্যালু সবসময় এডিটেবল, নন এডিটেবলও করা যায়, কিন্তু বাই ডিফল্ট এডিটেবল। লুকআপ রিলেশনশিপ
যে কোনো অবজেক্টে তৈরি করা যায়, স্ট্যান্ডার্ড অবজেক্টে তৈরি করা যায়, কাস্টম অবজেক্টে তৈরি করা যায়। কাস্টম অবজেক্টে কি সেটাও আমি আজ এখন দেখাবো, ঠিক আছে। ম্যান্ডেট মাস্টার ডিটেল খালি কাস্টম অবজেক্টেই তৈরি করা যায়। কাস্টম অবজেক্ট মানে যে অবজেক্ট তুমি বানাচ্ছ, যে অবজেক্ট গুলো বানিয়ে রেখেছে সেটার উপরে তুমি মাস্টার ডিটেল ফিল্ড বানাতে পারবে না। ওই জন্য অ্যাকাউন্টে গিয়ে দেখলে না মাস্টার ডিটেল লেখা ছিল। Yeah. আচ্ছা, লুকআপ রিলেশনশিপে চাইল্ড রেকর্ডস এর হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ। তাহলে ও ডিস্টার্ব আসে না, মানে পুরো এইটা হয়ে যায়। হ্যাঁ, চাইল্ড শেয়ারিংটা চলে গেছে নাকি? না, আছে। দেখতে পাচ্ছ? আগে না, এখন দেওয়া পাচ্ছি, এখন আবার চলে গেল। দেখতে পাচ্ছিলাম না। দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। তো লুকআপে চাইল্ড রেকর্ড অটো ডিলিট হয় না, মাস্টার ডিটেলে চাইল্ড রেকর্ড অটো ডিলিট হয়ে যাবে। এটাকে ক্যাসকেড ডিলিটও বলতে বলি আমরা, ঠিক আছে। চাইল্ড রেকর্ড অটো ডিলিট হয়, মানে প্যারেন্টের রেকর্ড যে ডিলিট হয়ে যাবে, চাইল্ডের রেকর্ড গুলো যা আছে সব ডিলিট করে দেবে, সেলসফোর্স ডিলিট করে দেবে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, এগুলো মুছলাম, আরো ফিচার আছে। লুকআপে মাস্টার মানে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি বলে একটা ফিল্ড হতে পারে, সেটা ইউজ করতে পারি না। মাস্টার ডিটেল থাকলে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি বলে একটা ফিল্ড ইউজ করতে পারে, খুব কাজের জিনিস। কিন্তু এটা মাস্টার ডিটেল না থাকলে করতে পারবো না, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে হ্যাঁ, লুকআপ ফিল্ড তৈরি করতে গেলে ওনার ফিল্ডের উপরে কোনো ইম্প্যাক্ট নেই। মাস্টার ডিটেল যদি আমি তৈরি করি, ওনার ফিল্ডটা সেলসফোর্স ডিলিট করে দেবে। ক্লিয়ার? কেন ডিলিট করে দেবে সেসব আলোচনা করবো। আচ্ছা, আর কি? Number of lookup fields you can create are 40 minus number of master detail. আর মাস্টার ডিটেল ম্যাক্সিমাম তুমি যেটা তৈরি করতে পারো একটা অবজেক্ট, সেটা হচ্ছে 2। এটা ক্লিয়ার হচ্ছে? তাহলে টোটাল নাম্বার অফ লুকআপ তুমি কটা তৈরি করতে পারো যদি মাস্টার ডিটেল একটা বানিয়ে থাকো? বলো। একটা অবজেক্টে যদি একটা মাস্টার ডিটেল বানিয়ে দাও, তাহলে কটা লুকআপ বানাতে পারবে তুমি? 39। 39। দুটো বানিয়ে ফেললে 38। তাহলে মাস্টার ডিটেল আর লুকআপ মিলিয়ে টোটাল নাম্বার রিলেশনশিপ ফিল্ডস ইউ ক্যান ক্রিয়েট অন অ্যান অবজেক্ট ইজ 40। মাস্টার ডিটেলস এর ম্যাক্সিমাম দুটোই, ম্যাক্সিমাম দুটো। আর যদি তুমি কোনো মাস্টার ডিটেল না বানাতে পারো, তাহলে 40টা লুকআপ বানাতে পারবে একটা অবজেক্ট। এই হচ্ছে টোটাল ডিফারেন্সেস। আরো কিছু আছে, সেগুলো আমি আর আপাতত আলোচনা করছি না। কিন্তু এই কটা আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করবো, পুরো মুখস্থ ছিল আমাকে, ঠিক আছে। আমি তো বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি? আমি 4 নম্বরটা যেটা ছিল, যেটা এসও মানে কাস্টম অবজেক্ট নিয়ে যেটা আপনি বললেন,
ওটা আমি বুঝতে পারিনি। আর কি বুঝতে পারোনি? মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পারিনি, মানে এটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, অ্যাকাউন্ট ইজ এ স্ট্যান্ডার্ড অবজেক্ট। হ্যাঁ এখানে দেখো তুমি, আমি মাস্টার ডিটেল বানানোর কোনো অপশনই পাচ্ছি না, ঠিক আছে? আমি খালি লুকআপ বানানোর অপশন পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ yes স্ট্যান্ডার্ড অবজেক্টে মাস্টার ডিটেল ফিল্ড বানানো যায় না। এবার আমরা একটা কাস্টম অবজেক্ট বানাই, এই একটা কাস্টম অবজেক্ট বানাবো। একটা জিনিস মাথায় রেখো, কাস্টম অবজেক্ট মানে ফিল্ড এ টেবিল ইউ হ্যাভ ক্রিয়েটেড, হ্যাঁ ঠিক আছে? ধরো এই টেবিলটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলে কোনো কাস্টম মানে স্ট্যান্ডার্ড অবজেক্ট নেই। অ্যাপ্লিকেশনস পরে করবো, সেভ করো। তাহলে আমি একটা অ্যাপ্লিকেশন অবজেক্ট যখন বানাচ্ছি, দেখো এপিআই নেমটা অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর সি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে? অবজেক্ট ম্যানেজারে তুমি যদি যাও, তুমি দেখো এই দেখো অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের কিন্তু আন্ডারস্কোর আন্ডারস্কোর সি নেই, কিন্তু অ্যাপ্লিকেশনের আন্ডারস্কোর আন্ডারস্কোর সি বানিয়ে দিয়েছো। এটা কিন্তু কাস্টমার দেখাচ্ছে হুম তোমার অবজেক্ট। এটা তুমি ডিলিটও করতে পারবে, হুম কিন্তু ডিলিট করতে পারবে না, ঠিক আছে? তাহলে কাস্টম ফিল্ড, কাস্টম অবজেক্ট, একটা জিনিস মাথায় রাখো, কাস্টম অবজেক্ট মানে হচ্ছে টেবিল ক্রিয়েটেড বাই ইউ, কিন্তু সেলসফোর্স কিন্তু বাই ডিফল্ট কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড অলরেডি তৈরি করে দেয় ইন এ কাস্টম অবজেক্ট। ওকে তাহলে স্ট্যান্ডার্ড অবজেক্টের মধ্যেও তুমি কাস্টম ফিল্ড বানাতে পারো, আর স্ট্যান্ডার্ড ফিল্ড তো আছেই। কাস্টম অবজেক্টের মধ্যেও কিন্তু সেলসফোর্স অটোমেটিক কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড বানিয়ে দিচ্ছে। অবভিয়াসলি তুমি তো স্ট্যান্ডার্ড কাস্টম ফিল্ড বানাবেই। এই অ্যাপ্লিকেশনে কিছু ফিল্ড বানাই, আচ্ছা? প্রথম ফিল্ড বানাই ধরো একটা নাম্বার ফিল্ড। আচ্ছা, নাম্বার ফিল্ড আর কারেন্সি ফিল্ডের মধ্যে কি ডিফারেন্স? নাম্বারে ফোন নাম্বারও দেওয়া যায়, বাট কারেন্সিতে পার্টিকুলারলি একটা মানে পাউন্ড সাইন বা রুপিস সাইন। কারেন্সিটা যদি না দিতাম তাহলে নাম্বার ফিল্ড দিয়ে কি আমার কাজটা মিটে যেত? হতো? আমার ধরো এই কারেন্সি ফিল্ডটা যদি না থাকতো, তাহলে আমি 20 টাকা যদি স্টোর করতে চাই তাহলে কি করতে হতো আমার? তাহলে আমি কিভাবে কাজটা করতাম? কোন ধরনের ফিল্ড নিতাম? নাম্বার নাম্বার ফিল্ডই নিতাম। যদি টাকাটা লিখতে হতো তাহলে টেক্সট ফিল্ড নিতে হতো। টেক্সট ফিল্ডটা কোথায় নিতাম? একটা ফিল্ড নিতাম না দুটো ফিল্ড নিতাম? দুটো নিতাম, মানে দুটোই আইএনআর এর জন্য একটা আর নাম্বার একটা। তাহলে সেটা পিক লিস্ট বেটার হতো না? তার জন্য টেক্সট ফিল্ড কেন দেবো? তো আমি আইএনআরটা লিখতে যদি টাইপিং মিস্টেক করি, তাহলে একটা কারেন্সি টাইপের জন্য পিক লিস্ট নিতাম, যেখানে নানা ধরনের pick list দিতাম, ভ্যালুগুলো দিতাম, ইউএসডি, আইএনআর, হাবিজাবি। আর একটা নাম্বার ফিল্ড নিতাম যেখানে অ্যামাউন্টটা ভরতাম, হ্যাঁ তাই না? তাহলে বোঝা যাচ্ছে কি পারপাস। তাহলে এই কারেন্সি ফিল্ডটা বেসিক্যালি দুটো ফিল্ডের কাজ একসাথে করে দিচ্ছে। হুম অ্যাপ্লিকেশন ফি হিসেবে আমরা এটা তৈরি করলাম, ফি ফিল্ড। একটা জিনিস, এটার ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে 18 ক্যারেক্টার হতে পারে, ডেসিপ্লেস প্লেস মিলিয়ে। তো আমি যদি 2 ডেসিমাল প্লেস বানাই তাহলে এখানে 16 বানাতে হবে, হ্যাঁ ঠিক আছে? একটা ফিল্ড বানালাম, ফি ফিল্ড, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিলাম ফিল্ডটাতে, সেভ করে দিলাম, ঠিক আছে? তাহলে এই দেখো ফিল্ডটা কিন্তু মানে আন্ডারস্কোর সি আছে, তার কারণে এটা কাস্টম ফিল্ড, বাকিগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফিল্ড অফ এ কাস্টম অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ এবার একটা রিলেশনশিপ ফিল্ড বানাই। এই দেখো এখানে কিন্তু মাস্টার ডিটেল দিতে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? আগে লুকআপই বানাই, অ্যাকাউন্টকে আচ্ছা প্রিভিয়াসে গিয়ে এইটা দেখো, এই অ্যাকাউন্ট ফিল্ডে এই যে বলেছিলাম যে এটা রিকোয়ার্ড বানানো যায় লুকআপ ফিল্ড, হ্যাঁ আর রিকোয়ার্ড ফিল্ড যদি না বানাও তাহলে যেটা হবে, ক্লিয়ার দ্য ভ্যালু অফ দিস ফিল্ড। যদি আমার যদি
প্যারেন্টের রেকর্ডটা উড়ে যায় তাহলে ও তাহলে এটা উড়ে যাবে। চাইল্ডে ভ্যালুটা ব্ল্যাঙ্ক করে দেবে। হুম। অল্টারনেট অপশন হচ্ছে তুমি প্যারেন্টের ফিল্ডটাকে ব্লক করে দিতে পারো ডিলিশন করে যদি চাইল্ড রেকর্ড থাকে। ওকে। এই দুটো ইয়ে করতে হবে, কিন্তু ক্যাসকেড ডিলিট হচ্ছে না, মানে অটো ডিলিট কিন্তু হবে না। ঠিক আছে, লুকআপ রিলেশনশিপ ক্লিয়ার হচ্ছে। বাই ডিফল্ট যেটা ক্লিয়ারটা থাকে আমি ওটাই রেখে দিচ্ছি। সবাইকে অ্যাক্সেস দিলাম, নেক্সট করলাম। প্লিজ প্লে অ্যারাউন্ড, এগুলো যা দেখাচ্ছি সেগুলো প্লিজ ডু ইট। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টের সাথে ফ্রি একটা রিলেশনশিপ আমি তৈরি করলাম। তাহলে এটা কি হলো দাঁড়ালো, আমি যদি আবার এটা মানে স্ক্রিনে যদি কোনো চেঞ্জ যাই আমার কিন্তু গিয়ে ক্যাশ ক্লিয়ার করতে হবে। তারপরে আসবে। হ্যাঁ, এই এখানে দেখো এবার আমি একটা অ্যাপ্লিকেশন রিলেটেড লিস্ট পেয়ে গেছি। তুমি অ্যাপ্লিকেশনের নিজস্ব একটা ট্যাবও বানাতে পারো। সেটা কিভাবে বানাবো, আমি এই সেটআপে গিয়েই হোমে গিয়ে যদি ট্যাবে যাই, এখানে ট্যাব বলে একটা অপশন আছে, এখানে কাস্টম অবজেক্টের নিজস্ব একটা ট্যাবও বানাতে পারি। এখানে এই অ্যাপ্লিকেশনের একটা কালার গ্রেডিয়েন্ট দিয়ে আমি একটা ডিফল্ট অন করে ট্যাবও তৈরি করতে পারি। যদি ট্যাব তৈরি করি তাহলে কি হবে, ফুল অন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, অবজেক্টটা ডাইরেক্টলি আমি কাজ করতে পারবো। এটা এবার এখানে অ্যাপ্লিকেশন বলে দেখবে একটা ট্যাব তৈরি হয়ে গেছে, আমি এটা ডাইরেক্টলি খুলতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি খুলি তাহলে ডাইরেক্টলি অবজেক্ট এরম বানাতে পারি। তাহলে আমায় অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, এই যে অ্যাকাউন্টটা, আর ধরো এটা অ্যাপ্লিকেশন 1 P100, অ্যাকাউন্ট ধরো TCS। আমি অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি ট্যাব থেকে বানাতে পারি, বা আমি ডাইরেক্টলি অ্যাকাউন্টে গিয়ে এখান থেকেও অ্যাপ্লিকেশন বানাতে পারি। অ্যাপ্লিকেশন এখানে কি দেখো অ্যাকাউন্টটা অটোমেটিক ফিল্ড হয়ে রয়েছে যেহেতু প্যারেন্ট থেকে বানাচ্ছি। হ্যাঁ। অ্যাপ্লিকেশন 2 P200 হয়ে গেল। অন্য ফিল্ডের ভ্যালু যদি আমি দেখতে চাই সেগুলো সব করে, তাহলে রিলেটেড লিস্টে আমি চাইল্ড অবজেক্ট এটা বানিয়ে ফেলার আর নতুন কাস্টম অবজেক্ট বানাতে পারলাম। তোমার কি একটা প্রশ্ন ছিল, স্ট্যান্ডার্ড অবজেক্ট আর কাস্টমার যে ওটা কি ক্লিয়ার হলো তাহলে? হ্যাঁ, অল ক্লিয়ার। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে ডিটেল পেজটা, এটার যে অর্ডার অফ ফিল্ডস আর এই যে রিলেটেড ফিল্ড এটার যে অর্ডার অফ এই যে ভ্যালুটা, এটা পুরো কন্ট্রোল করে পেজ লেআউট। পেজ লেআউট। এই যে পেজ লেআউট, ঠিক আছে। তার আগে আমি মাস্টার ডিটেলটা একবার দেখি। আমি অ্যাপ্লিকেশন রেকর্ডে আমি বললাম যে আমি ইয়ে বানাতে পারবো। এই ধরো অ্যাপ্লিকেশন রেকর্ড, এখানে মজার একটা জিনিস বলবে, দেখো ধরো আমি একটা নতুন মাস্টার ডিটেল অফ রিলেশনশিপ বানাতে চাইছি এটার উপরে। দিস টাইম আই উইল ইউজ কন্ট্যাক্ট। এবার দেখো এখানে এই দেখো দুটো অপশন আছে, অ্যালাউ রিপ্যারেন্টিং। এটা যদি করি না থাকে তাহলে এই ডেটাটা কিন্তু তুমি এডিট করতে পারবে না। একবার সেট করতে করবে, করার পরে আর এডিট করতে পারবে না। এটা যদি দাও তাহলে ফিল্ডের ভ্যালুটা পাল্টাতে পারবে। আচ্ছা, এটা দিয়ে দেখো এখানটায় কি ঝাড় দিচ্ছে, you cannot create a new master detail relationship on an existing custom object if the record already exists. You must first create a lookup field, populate the lookup field with data in all records, and then change the relationship type to master detail. এটা এই ঝাড়টা কেন খাচ্ছে?
কারণ তোমাদেরকে আমি বলেছিলাম মাস্টার ডিটেল কিন্তু সবসময় ম্যান্ডেটারি বলেছিলাম। তাহলে এই মুহূর্তে আমি যদি অ্যাপ্লিকেশন রেকর্ডে যাই, দেখো দুটো ফিল্ড রেকর্ড তৈরি হয়ে বসে আছে। এবার এইটাতে যদি আমি নতুন একটা কলম অ্যাড করি তাহলে সেটা তো ভ্যালু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, এটা তো ভায়োলেশন, ও দরকার আমার, ওই জন্য ও তৈরি করতে দিচ্ছে না। তাই জন্য বলছে আগে একটা লুকআপ রিলেশনশিপ বানাও যদি এক্সিস্টিং রেকর্ড থাকে, দিয়ে সেখানে সবকটা ভ্যালু ভরো, দিয়ে তারপরে ওটাকে মাস্টার ডিটেল বানাও। ও ডাইরেক্টলি বানাতে পারবো। বা যদি বানাতে চাও তাহলে এই রেকর্ড গুলো সব ডিলিট মারতে হবে। ওকে এই দুটো রেকর্ড ডিলিট মারলে কিন্তু আবার আমায় বানাতে দেবে। তো আমার তো অলরেডি একটা লুকআপ রিলেশনশিপ আছে, আমি ওটাকেই ট্রান্সফার করে দিচ্ছি। এটাকে এডিট করি, চেঞ্জ ফিল্ড টাইপ করি, করে এটাকে মাস্টার ডিটেল বানাই, অ্যালাউ রিপারেন্টিং করে রাখি। নেক্সট নেক্সট। এবার দেখো এটা দেখাচ্ছে মাস্টার ডিটেল অ্যাকাউন্ট। এটা যেই করলে দেখবে ওনার ফিল্ডটা গায়েব হয়ে গেল, এর আগে ওনার ফিল্ড ছিল। ঠিক আছে, the moment you create a master detail field, the owner field vanishes. ঠিক আছে, এটার একটা বেনিফিট যে তোমার প্যারেন্ট সাইডে গিয়ে নাও ইউ ক্যান ক্রিয়েট আ রোল আপ সামারি ফিল্ড। এই দেখো রোল আপ সামারি ফিল্ড, এটা কি টোটাল অ্যাপ্লিকেশন। কি করতে পারি, এই অ্যাপ্লিকেশন এসে গেল আমার রোল আপের জন্য, আমি কাউন্ট করতে পারি, সাম করতে পারি অন এনি ফিল্ড, নিউমেরিক ফিল্ড, ফিটার টোটাল ফি দেখতে পারবো। আমি এটাই করি, টোটাল অ্যাপ্লিকেশন ফি। রোল আপ মানে কি? রোল আপ মানে এই যে সামেশন, এই যে চারটে রোল আপ করতে পারি, কাউন্ট করতে পারি, সাম করতে পারি, মিল বা ম্যাক্স বানাতে পারি। চাইল্ড রেকর্ড থেকে আমি এই কাজগুলো করতে পারি। প্যারেন্ট রেকর্ডের উপরে, প্যারেন্ট রেকর্ডের স্ক্রিনে চাইল্ড রেকর্ডের এই রেকর্ডের উপরে আমি এই কাজগুলো করতে পারি। অ্যাকাউন্টে আমি টোটাল কটা অ্যাপ্লিকেশন আছে সেটা দেখতে পাবো, কটা রেকর্ড আছে, চাইল্ড রেকর্ড আছে সেটা দেখতে পাবো। যে কোনো একটা নিউমেরিক ফিল্ডের উপরে সামেশন করতে পারবো, এই ফির মিনিমাম ফিটা দেখতে পাবো, এই ফিল্ডের ম্যাক্সিমাম ফিটাও দেখতে পাবো। সাম করছি, আবার যেটা বলেছিলাম আমাদেরকে ক্যাশ ক্লিয়ার করতে হবে, স্ক্রিনে চেঞ্জ করতে চাইছি বলে ডান। এবার এই অ্যাকাউন্টে যাই, আমার এখানে স্ক্রিন আটকে গেছে। হ্যাঁ স্ক্রিন আটকে আছে এখন, আটকে চলছে? না দেখাচ্ছে এবার? খুলছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমি এবার অ্যাকাউন্টে যদি ডিটেলসে যাই, দেখো টোটাল অ্যাপ্লিকেশন 300 টাকা দেখাচ্ছে। এটা কিন্তু এডিটেবল না, এটা অটো ক্যালকুলেট হচ্ছে। তাই কি করে হচ্ছে, কারণ আমার অ্যাপ্লিকেশনে দুটো অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, হ্যাঁ পরে দেখছি অ্যাপ্লিকেশন 1 আর অ্যাপ্লিকেশন 2। এই একটা 100 টাকা অ্যাপ্লিকেশন ছিল, তোমার বাবা আবার ফোন করছে, একবার কথা বলো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন 1 আর অ্যাপ্লিকেশন 2। বাবাকে দাও, মাকে দাও, আমার এখন কাজ চলছে। এই অ্যাপ্লিকেশন 1 নে 100 টাকা ছিল, আর এইখানে অ্যাপ্লিকেশন 2 200 টাকা। তার মানে টোটাল মিলিয়ে অ্যাপ্লিকেশন ফি তৈরি হয়েছে 300 টাকা। এটা কাউন্ট করলে কত দেখাতো? রোল আপ সামারিতে আমি যদি কাউন্ট ফাংশন ইউজ করতাম তাহলে কি দেখাতো? হ্যাঁ দুটোই কি দেখাতো? 2 দেখাতো।
হুম। টু অ্যাপ্লিকেশন। আর মিন যদি দেখাতো, মিন ইউজ করলে কি দেখাতো? 100 100। আর ম্যাক্স থাকলে 200 200। ক্লিয়ার? তাহলে মিন ম্যাক্স কাউন্ট সাম এই চারটে কাজ আমি করতে পারবো। ঠিক আছে? মাস্টার ডিটেল যদি চাইল্ডে বানানো থাকে, রিলেশনশিপ থাকে, তাহলেই কিন্তু আমি এটা প্যারেন্ট সাইডে করতে পারবো। যদি মাস্টার ডিটেল ফিল্ড না বানানো থাকে তাহলে কিন্তু এই ফিল্ড বানাতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, ফাইনালি দ্য লাস্ট থিং বিফোর উই ক্লোজ, এখানে একটা ফিল্ড আছে যেটা স্ট্যান্ডার্ড অবজেক্ট অ্যান্ড কাস্টম অবজেক্ট দুটোতেই বানানো যায়, সেটার নাম হচ্ছে অটো নাম্বার। ঠিক আছে? এটাতে আসবো, তার আগে জানবে প্রত্যেকটা রেকর্ড ইন সেলসফোর্স, এভরি রেকর্ড, ইট ক্যান বি ইন এনি অবজেক্ট, তার একটা 18 ক্যারেক্টার সেলসফোর্স আইডি জেনারেট হচ্ছে। কেস ইনসেনসিটিভ 18 ক্যারেক্টার, আর একটা 15 ক্যারেক্টার কেস ইনসেনসিটিভ ভার্সনও আছে। 18 ক্যারেক্টার নিয়ে ভাবছি। এই 18 ক্যারেক্টার এই যে রেকর্ড অ্যাকাউন্ট, টিসিএস অ্যাকাউন্ট রেকর্ড, এটার কিন্তু এইটা হচ্ছে সেলসফোর্স আইডি, ইউনিক আইডি, এটা সেলসফোর্স অটোমেটিক্যালি তৈরি করে। যে কোনো রেকর্ডে যদি যাও, কন্ট্যাক্ট রেকর্ড, এটারও কিন্তু এই যে 18 ক্যারেক্টার আইডি তৈরি হচ্ছে, প্রত্যেকবার তৈরি হচ্ছে। প্রত্যেকটা রেকর্ডের জন্য ইউনিক ক্যারেক্টারের একটা 18 ক্যারেক্টারের সেলসফোর্স আইডি তৈরি হয়। সেলসফোর্স আইডেন্টিফায়ার, সেলসফোর্স আইডি বলি, প্রত্যেকটা রেকর্ডের ইউনিক আছে। এরকম তো কিছু আছে যে এই আইডি গুলো কোথাও সার্চ করলে পার্টিকুলার প্রোফাইলটা না, ওসব কিছু নেই। এটা জাস্ট এটা সিস্টেম, এটা কি কাজ আছে এগুলো পরে আমরা ডিসকাস করবো। এটার ফান্ডাটা হচ্ছে মাস্টার ডিটেল বা লুকআপ ফিল্ডে আসলে এই আইডিটা সেভ হয়। ঠিক আছে? এই যে তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট, এটা যে এই যে ক্লিকেবল দেখাচ্ছে, আসলে এই অ্যাকাউন্ট নেমে এই ফিল্ডটা যদি ভালোভাবে দেখো, অ্যাকাউন্ট অবজেক্টে অ্যাকাউন্ট নেম ফিল্ডটা কি? অ্যাকাউন্ট নেম, এই অ্যাকাউন্ট অব কি নাম, না সরি কন্ট্যাক্টের মধ্যে না, এটা দেখছি না, হ্যাঁ কন্ট্যাক্ট অবজেক্ট। কন্ট্যাক্ট অবজেক্টে অ্যাকাউন্ট নেম যদি যেটা সেটা দেখাচ্ছি, এটা আসলে অ্যাকাউন্ট আইডি স্টোর করে, ফিল্ডটার নাম অ্যাকাউন্ট আইডি, আর এটা আসলে লুকআপ অফ অ্যাকাউন্ট। এই ফিল্ডটা ডেটা টাইপটা যেটা লুকআপ বা মাস্টার ডিটেল যেটাই হোক, আসলে সেটায় সেলসফোর্স আইডি স্টোর হয়। এখন এই 18 ক্যারেক্টারটা এখানে যদি দেখাতো তাহলে তো তুমি ওটা বুঝতে পারতে না কোন অ্যাকাউন্ট, তাই জন্য সেলসফোর্স ওই 18 ক্যারেক্টারকে রিপ্লেস করে নেম ফিল্ড বানিয়ে একটা হাইপার লিঙ্ক করে দেয়, যাতে তুমি এটা ইউজ করতে পারো, যাতে ক্লিক করলে সেই রেকর্ডে নিয়ে চলে যাবে। ঠিক আছে? এটা একটা সিকোয়েন্সে চলে না, এটা নিজের মতো একটা জেনারেট হয়, র্যান্ডম নাম্বার। ঠিক আছে? 18 ক্যারেক্টার সেলসফোর্স জেনারেট করে, কিন্তু তুমি যদি সিকোয়েন্সে একটা অটো নাম্বারিং করতে চাও, তখন একটা ফিল্ড আছে যেটার নাম হচ্ছে অটো নাম্বার। ঠিক আছে? এটার পারপাস হচ্ছে সেলসফোর্স একটা সিকোয়েন্সে নাম্বার জেনারেট করে। এটার একটা ফরম্যাট হতে পারে, এর যেমন এরকম একটা ফরম্যাট দিল, তুমি বললে এটার নাম হচ্ছে এটা কি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট অটো নাম্বার, এরকম টাইপের কিছু নাম্বার দিলে এটা ইউজ করে মানে অটোমেটিক্যালি যে কেউ বলবে এটা C-0 থেকে শুরু হবে। এবার যদি প্যাডিং করতে চাও, তার মানে বেসিক ভ্যালু যেন 000 দিয়ে হয়, এরকম 3টে ভ্যালু থাকে, তাহলে এরম করেও লিখতে পারো। কিন্তু এরম করে লিখলে C1 C2 C3 C4 এভাবে স্টার্ট হবে। আর এরম করে লিখলে C1 C0001 C0002 এইভাবে স্টার্ট হবে। ঠিক আছে? আর কোথা থেকে স্টার্ট করব সেটা আমায় বলে দিতে হবে, 1 থেকে শুরু করব। যদি এটা নতুন করে বানাও ফর এক্সিস্টিং রেকর্ড, তাহলে জেনারেট অটো নাম্বার ফর এক্সিস্টিং রেকর্ডস বলে দিতে হবে। ঠিক আছে? এটা অটো নাম্বার ফিল্ড।
এটা কিন্তু এডিটেবল নয়, এটা অটোমেটিক্যালি সেলসফোর্স জেনারেট করবে কিন্তু সিকোয়েন্সে জেনারেট করবে। এটা যদি আমি বানাই তাহলে দেখো, আবার যদি এটাকে রিপ্লেস করি, কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে অল ফিল্ডস করি, অল কন্ট্যাক্টস, এটাকে পিন করতে পারি আমি। এটা হচ্ছে ডিফল্ট ফিল্টার্স, ঠিক আছে। এবার এই ফিল্টারটায় আমি এই নাম্বারটা কি যেন নাম দিয়েছি, কন্ট্যাক্ট অটো নাম, কন্ট্যাক্ট অটো নাম্বার না, এই যে অটো অ্যাড করলাম, একে সরিয়ে দিলাম, সেভ করলাম। রিপ্লেস করা যাচ্ছে। দেখো এটা দিয়ে এটা কিন্তু অলরেডি সেলসফোর্স বানিয়ে দিয়েছে। আমি এটা দিয়ে সর্টও করতে পারি, ঠিক আছে। নতুন যখন তুমি তৈরি করবে, ধরো নতুন কন্ট্যাক্ট বানালে, নাম দিলে টেস্ট কন্ট্যাক্ট, এটা ধরো আমি অ্যাকাউন্ট দিলাম, টিসিএসি দিলাম, টেস্ট কন্ট্যাক্ট দেখো এই যে অটো নাম্বার সেলসফোর্স নিজে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। নেম ফিল্ডটাকে, সব অবজেক্টের কিন্তু ডিফল্ট ম্যান্ডেটরি একটা ফিল্ড আছে, সেটার নাম হচ্ছে নেম। এভরি অবজেক্ট উইল হ্যাভ আ নেম ফিল্ড এন্ড ইট ইজ ক্রিয়েটেড বাই সেলসফোর্স। তুমি যখন কাস্টম অবজেক্ট বানিয়েছিলে অ্যাপ্লিকেশনে, তারও কিন্তু নেম ফিল্ড বানিয়েছিল, তারও সেলসফোর্স অটোমেটিক্যালি নেম ফিল্ড বানিয়ে দিয়েছিল, এই যে অ্যাপ্লিকেশন নেম। এটা নর্মালি হ্যান্ডেড, হাতে টাইপ করতে হয়, যেটা আমরা করেছিলাম টেস্ট অ্যাপ্লিকেশন 1, টেস্ট অ্যাপ্লিকেশন 2 নাম দিলাম না। এইটাকেও কিন্তু অটো নাম্বার বানিয়ে দেওয়া যায়। ইনস্টেড অফ হ্যান্ড টাইপিং, আমি যদি বলি নেম ফিল্ডটাকে অটো অ্যাপ্লিকেশন বানিয়ে দাও, অটোমেটিক লোড করে দাও, সেটাও কিন্তু করা যায়। আমি এটা অটো নাম্বার বানিয়ে অ্যাপ্লিকেশন নেবে, আমি বললাম যে এপিপি নাম দিয়ে 3 থেকে শুরু করে দাও, 3 থেকে শুরু করো, কেন কি দুটো অ্যাপ্লিকেশন তো অলরেডি বানানো আছে, ওগুলোতে টাচ করবো না। এটা থেকে মানে অটো নাম থেকে আমরা কাস্টম আইডি জেনারেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশনে দেখো কটা আছে অ্যাপ্লিকেশন, আমাদের ছিল না এটা এই যে অ্যাপ্লিকেশন, এই দুটো অ্যাপ্লিকেশন বানানো ছিল আমাদের। হ্যাঁ, তাহলে থার্ড অ্যাপ্লিকেশনে আর আমি নামটা টাইপ করব না, এটা আমি সেট করে দিলাম, নামটাকে করে দিলাম করে। এবার আমি যদি করে দিই, এটার কুকিটা সরিয়ে দিই, নেম ফিল্ডটাকে অটো নাম্বার করা যায়, আবার নিজস্ব একটা আলাদা অটো নাম্বারও তুমি বানাতে পারো তোমাদের খেলা, ঠিক আছে। এইবার এতে সুবিধা এইটাই, এবার আমি যদি অ্যাপ্লিকেশন তাহলে কিন্তু দেখো অ্যাপ্লিকেশন নেম না আমার চাইছে না, জাস্ট এটা চাই। এটা দিয়ে আমি যদি আপডেট মারি, আমার APP3 অ্যাপ্লিকেশন নেম অটোমেটিকলি বানিয়ে দিল। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কি দাঁড়ালো, APP। আচ্ছা, এখানটায় আমি যদি রিসেন্টলি ভিউটাতে কিন্তু কোনো চেঞ্জ করা যায় না, কিন্তু অন্য সব ভিউতে আছে। এটার মধ্যে এটা ফিল্টার করে দেখা যায়, এখানে তুমি বলতে পারো যে গ্রেটার দ্যান 100 ভ্যালু আমি দেখতে চাই, ঠিক আছে। এগুলো নিয়ে খেলবো, মানে প্লিজ প্লে অ্যারাউন্ড, ঠিক আছে। আচ্ছা, নিজস্ব লিস্ট ভিউ বানাতে পারো। নিজস্ব লিস্ট ভিউ মানে এখান থেকে নিউ করে ইউ ক্যান পুট ইউর ওন লিস্ট ভিউ, পুট ইউর ওন ফিল্টার এন্ড সেভ ইট, ঠিক আছে। এটা মানে হচ্ছে দিস লিস্ট ভিউ ইজ অনলি ফর ইউ। নাহলে তুমি আমি লিস্ট ভিউ যদি বানাও, আমি এটা বলছি, আমি বলবো যে অটো নাম্বারস, এরকম কিছু বলবো, নাম্বারস। এটা আমি একটা লিস্ট ভিউ বানালাম, সবাইকে দিলাম। এই লিস্ট ভিউতে কি করলাম, আমি বললাম যে সব অ্যাপ্লিকেশনের উপরে এই লিস্ট এটা চালাবো, কি ফিল্টার লাগাবো, যেটা বলবো অ্যাকাউন্ট নেম, ধরো স্টার্টস উইথ অ্যাপ, সেভ। ও, এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এপিপি হাইফেন করতে হবে, এপিপি হাইফেন। এবার দেখো এটা খালি একটাই দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি অল অ্যাপ্লিকেশন যখন করব তখন সব কটা দেখাচ্ছে।
কিন্তু এই লিস্ট ভিউটায় যেই আমি শিফট করব অটো নাম্বারসে, তখন খালি আমি এটাই দেখবো। ওখানে কেমন ফিল্টারটা সেট করা রয়েছে যে অ্যাপ্লিকেশন নেম হুইচ স্টার্টস উইথ এপিপি হাইফেন। ওকে। তাহলে এটা ফিল্টার্ড লিস্ট, যেটা আমার উপরে আমার চলতে পারে। ঠিক আছে, এটা আমি নতুন কোথায় হতে বানালাম, এখান থেকে বানালাম। এখান থেকে ক্লোনও করতে পারি, কোন কোন ফিল্ডটা দেখাবো সেটাও দেখাতে পারি। অ্যাপ্লিকেশন নেমের সাথে ফি দেখাই, অ্যাকাউন্ট দেখাই, মানে কাস্টম লিস্টিং করা যায়। এই যে লিস্ট ভিউটা আমি চেঞ্জ করছি, এই লিস্ট ভিউর আউটপুটটাকে আমি চেঞ্জ করে দিলাম। এই দেখো এখন যে ফিল্ডের ভ্যালুগুলো দেখাচ্ছে এখানে কি অ্যাপ্লিকেশন ফি কোন অ্যাকাউন্টের আন্ডার আছে, আর এই যে বললাম মাথার উপরে যে প্রত্যেকটা রেকর্ডের রেকর্ড আইডি আছে সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ধরো আমি অলটার মধ্যেও করলাম, ওটাতেও করে দিই। সিলেক্ট ফিল্ডস টু ডিসপ্লে, ফি অ্যাড করলাম, অ্যাকাউন্ট অ্যাড করলাম, রেকর্ড আইডি অ্যাড করতে। ক্লিয়ার? তাহলে অনেক কিছু কিন্তু শিখলাম আজকে আমরা, এগুলো সব ঘাঁটতে হবে নিজেকে। ঠিক আছে, হ্যাঁ। প্লিজ গো অ্যান্ড ডু দ্যাট। ঘাটাঘাটি হওয়ার পরে আমি পরের সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া স্টার্ট করব। ঠিক আছে, এটা ঘেঁটে ইউ কনফার্ম মি দ্যাট লাস্ট ক্লাসটা মেড সেন্স টু আস। ঠিক আছে, that is all we had today.